রেলওয়ে প্ল্যাটফর্মে বসে কাঁদছিল কুলি ছেলেটি। টিটি মেয়েটি যা করল তাতে মানবতা ধন্য হয়ে গেল। বন্ধুরা, সেটা ছিল সকালের সময়, যখন রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্ম নম্বর 2 তার পুরো নিজস্ব ছন্দে ছিল। বাতাসে চা পকোড়ার গন্ধ, কুলিদের চিৎকার, ট্রেনের বাঁশি আর যাত্রীদের হুড়োহুড়ি, সব মিলিয়ে এক আলাদা জগৎ তৈরি হয়েছিল। কিন্তু এই শোরগোলের মাঝে প্ল্যাটফর্মের এক কোণে একটি ছেলে বসেছিল, একেবারে একা, একেবারে চুপ। সে ছিল রেলওয়ের লাল জামা পরা এক কুলি। বয়স বড়জোর 22-23 বছর, ক্লান্ত মুখ, লাল চোখ, হাতে একটি দুমড়ানো কাগজ আর শব্দহীনভাবে গড়িয়ে পড়া অশ্রু। সে জোরে জোরে কাঁদছিল না, শুধু চোখের জল বইছিল, যেন কোনো পুরনো ক্ষত আবার নতুন করে খুলে গেছে। কাগজে হাসপাতালের সিল ছিল, মায়ের নাম, ডাক্তারের হাতের লেখা, আর নিচে লাল কালিতে লেখা ছিল, তৎক্ষণাৎ অপারেশন জরুরি, দেরি হলে প্রাণ যেতে পারে। ছেলেটি কাগজটি আবার ভাঁজ করল। প্রতিবার ভাঁজ করার সময় মনে হচ্ছিল যেন ব্যথা আরও গভীর হচ্ছে। সে পকেট হাতড়াল, খালি। অন্য পকেট, সেখানেও কিছু নেই, না টিকিট, না টাকা, না কোনো আশা। সে গ্রাম থেকে এসেছিল, সারা রাত বাসে ধাক্কা খেয়ে স্টেশনে পৌঁছেছিল, ভেবেছিল এখানে পৌঁছে কোনো একটা পথ বেরিয়ে আসবে। কিন্তু এখন ট্রেন আসার সময় হয়ে গিয়েছিল, আর তার কাছে শুধু ভয়টুকু অবশিষ্ট ছিল। ঘোষণা হলো, ট্রেন নম্বর 143, পাটনা থেকে দিল্লিগামী ট্রেন, প্ল্যাটফর্ম নম্বর 2-এ আসছে। বাঁশি বাজল, ভিড় বেড়ে গেল। মানুষজন নিজের মালপত্র সামলে ট্রেনের দিকে দৌড়াল। কুলি ছেলেটি উঠল, দুপা চলল, তারপর থেমে গেল। তার নজর প্ল্যাটফর্মে হেঁটে যাওয়া এক তরুণীর উপর পড়ল। সে ছিল টিটি, পরিষ্কার পরিচ্ছন্ন উর্দি, চুলে খোপা বাঁধা, চলনে রেলওয়ের শৃঙ্খলা আর চোখে এক অদ্ভুত শান্তি। সে টিকিট চেক করছিল, কারো সাথে বেশি কথা বলছিল না, আবার কমও না। কুলি ছেলেটির নজর বারবার ওই মেয়েটির দিকেই যাচ্ছিল। ভয়ের সাথে সাথে মনে এক চিলটে আশা জাগছিল, এক অকারণ আশা। মেয়েটি এগিয়ে এলো। এক মুহূর্তের জন্য তার নজর ওই কুলি ছেলেটির সাথে ধাক্কা খেল। মাত্র এক মুহূর্ত, কিন্তু সেই মুহূর্তেই মেয়েটি সব দেখে নিল। ভিড়ের মধ্যে একা বসে থাকা এই ছেলেটি কারো অপেক্ষা করছে না, কারো সাথে কথা বলছে না, শুধু ভেঙে চুরমার হয়ে বসে আছে। ছেলেটি দ্রুত চোখ নামিয়ে নিল। তার মনে হলো তার কান্না ধরা পড়ে গেছে। ট্রেন প্ল্যাটফর্মে এলো, দরজা খুলল, মানুষজন উঠতে শুরু করল। কুলি ছেলেটি ওখানেই দাঁড়িয়ে রইল। মনে শুধু একটাই প্রশ্ন, যদি টিকিট ছাড়াই উঠে পড়ি আর ধরা পড়ি তবে কি হবে? আর যদি না উঠি তবে মায়ের কাছে পৌঁছাবো কিভাবে? সে আবার পকেট হাতড়াল, কিছু নেই। ভিড় প্রায় শেষ হয়ে গিয়েছিল, এখন শুধু কয়েকজন মানুষ উঠছিল। হঠাৎ কুলি ছেলেটি চলতে শুরু করল। কাউকে কিছু না বলে, পেছনে না তাকিয়ে সে ট্রেনে উঠে পড়ল। কামরার ভেতরটা ছিল এক আলাদা জগৎ। সিটে বসা মানুষজন ফোনে ব্যস্ত অথবা জানলার বাইরে তাকিয়ে। কুলি ছেলেটি জানলার ধারের একটি সিটে বসে পড়ল। ট্রেন চলতে শুরু করল। বাইরে রেল লাইন দ্রুত পেছনে সরে যাচ্ছিল, কিন্তু তার মনে তখনও প্ল্যাটফর্মের সেই কোণটি আটকে ছিল। সে ছিল কুলি, রোজ মালপত্র বইত, ঘাম ঝরাত, কিন্তু আজ সে নিজেকেই এক বোঝা বলে অনুভব করছিল। মায়ের শরীর হঠাৎ খুব খারাপ হয়েছিল। ডাক্তার বলেছিল শহরের বড় হাসপাতালে অপারেশন করাতে হবে, নয়তো। সে বাক্যটি পুরো করতে পারল না। ট্রেনের গতি বাড়ল। কয়েকটা সিট দূরে সেই টিটি মেয়েটি তার ডিউটিতে ব্যস্ত ছিল, কিন্তু তার মন বারবার সেই কুলি ছেলেটির কাছেই যাচ্ছিল। সে টিকিট চেক করছিল, চালান বই খুলে বসেছিল, কিন্তু চোখ জোড়া কামরার সেই কোণের দিকেই চলে যাচ্ছিল। মেয়েটি নিজেকে বলল, রিয়া, এটা ডিউটি, মন দিও না। তবুও সে উঠল এবং পরের কোচ চেক করতে লাগল। টিকিট প্লিজ, হ্যাঁ, ধন্যবাদ। সবই স্বাভাবিক, কিন্তু যেমনই সে আবার ওই কোচে ফিরে এলো, তার হাঁটার গতি কমে গেল। কুলি ছেলেটি তখনও ওখানেই ছিল, জানলার বাইরে তাকিয়েছিল, কিন্তু দৃষ্টি ছিল অন্য কোথাও। রিয়া তার সামনে এসে থামল। টিকিট? কণ্ঠে না ছিল কঠোরতা, না কোমলতা, ছিল শুধু ডিউটি। কুলি ছেলেটি চমকে উঠল, ধীরে ধীরে উঠে দাঁড়াল, পকেটের দিকে হাত বাড়াল, তারপর থেমে গেল। আঙুলগুলো কাঁপছিল। না, নেই ম্যাডাম, খুব নিচু স্বরে বলল সে। রিয়া তাকে আপাদস্তক দেখল, কোনো তাড়াহুড়ো ছাড়াই। তার মানে আমি বিনা টিকিটে আছি? আশেপাশের কিছু যাত্রীর নজর ঘুরে গেল। কেউ হাসল, কেউ ভ্রু কুচকাল। আজকাল বিনা টিকিটে ওঠা লোক অনেক বেড়ে গেছে।
পেছন থেকে কেউ একজন বলল। কুলি ছেলেটি আরও নুয়ে পড়ল, যেন সেই অপমানের বোঝাও সে নিজের কাঁধে তুলে নিচ্ছে। টিকিট কেন নাওনি? রিয়া জিজ্ঞেস করল। প্রশ্নটি ডিউটির ছিল, কিন্তু স্বরে এমন কিছু ছিল যা শুনে কুলির মনে হলো হয়তো প্রশ্নটি মনের থেকেও করা হয়েছে। সে কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আমার মা হাসপাতালে আছে, শহরের ডাক্তার এক্ষুনি ডেকেছে, অপারেশন নয়তো। সে সেই দুমড়ানো কাগজটি বের করল। হাত কাঁপছিল। টাকা পুরো ছিল না, ভাবলাম কোনোভাবে পৌঁছে যাই। রিয়া কাগজটি নিল না, শুধু দেখল। মুখে না ছিল দয়া না রাগ। তুমি কি জানো বিনা টিকিটে ভ্রমণ করা অপরাধ? কুলি মাথা নাড়ল। জরিমানা দিতে হবে, অথবা পরে স্টেশনে নেমে যেতে হবে। এটি শোনামাত্র কুলি ছেলেটির মুখ ফ্যাকাশে হয়ে গেল। চোখে এখন আর ভয় নেই, ছিল শুধু চরম অসহায়তা। পরের স্টেশন, সে বিড়বিড় করে বলল। সেই স্টেশন হাসপাতাল থেকে আরও দূরে ছিল। মায়ের সময় আরও পেছনে চলে যেত। সে কিছুই বলল না, কাঁদল না, অনুনয় বিনয়ও করল না, শুধু চুপ করে দাঁড়িয়ে রইল। এই নিস্তব্ধতা রিয়াকে বিঁধল। সে জানত ছেলেটি যদি তর্ক করত বা বাহানা দিত তবে সিদ্ধান্ত নেওয়া সহজ হতো, কিন্তু এই নিস্তব্ধতা সেই মানুষের যার কাছে এখন শব্দ শেষ হয়ে গেছে। বসে পড়ুন, রিয়া বলল। কুলি ধীরে ধীরে বসে পড়ল। রিয়া চালান বই খুলল, কলম তুলল। কয়েক সেকেন্ড থেমে রইল। কলমটি হাওয়ায় থমকে ছিল। তার বাবার কথা মনে পড়ল। তিনি রেলওয়েতে ক্লার্ক ছিলেন। তিনিও নিয়মের কথা বলতেন, কিন্তু রাতে বলতেন, নিয়ম কাগজের জন্য হয় রে মা, মানুষকে মন দিয়ে বুঝতে হয়। রিয়া মাথা ঝাঁকিয়ে স্মৃতি ঝেড়ে ফেলল। নাম রাহুল। কতদূর যেতে হবে? সে হাসপাতালের কাছের স্টেশনের নাম বলল। রিয়া কিছু লিখল, বই বন্ধ করে দিল। পরে স্টেশনে নেমে যাবেন। কুলি তার দিকে তাকালো। কোনো প্রশ্ন নেই, শুধু এক ক্লান্ত স্বীকৃতি। ঠিক আছে ম্যাডাম। সে উঠে দাঁড়ালো, ব্যাগ কাঁধে নিল। স্টেশন আসার সময় হয়ে গিয়েছিল। রিয়া এক মুহূর্ত তার দিকে তাকিয়ে রইল, তারপর কিছু না বলে এগিয়ে গেল। কিন্তু প্রতিটা পদক্ষেপের সাথে মন ভারী হতে লাগল। পরের কোচেও মন বসছিল না। তার কানে বারবার সেই কথাটিই বাজছিল, আমার মা হাসপাতালে আছে। ট্রেন ধীর হল। পরের স্টেশন আসছিল। রিয়া হঠাৎ ঘুরে দাঁড়ালো। দ্রুত পায়ে সেই কোচের দিকে ছুটল। কুলি ছেলেটি দরজার কাছে দাঁড়িয়েছিল, নামার জন্যে প্রস্তুত, চোখ মাটির দিকে, যেন হার মেনে নিয়েছে। রিয়া তার কাছে গিয়ে থামল। কুলি ওপরের দিকে তাকালো। রিয়া কিছু বলল না, শুধু হাত বাড়ালো। হাতে একটি টিকিট ছিল, পুরো টিকিট। কুলি কিছুই বুঝতে পারল না, আওয়াজ গলায় আটকে গেল। বসে পড়ুন, রিয়া বলল। এখন নামতে হবে না। কুলি ছেলেটির চোখ থেকে অশ্রু বইতে শুরু করল। এবার আর কোনো বাধা মানল না সে। আমি টাকা আপনি। রিয়া শান্তভাবে বলল, টাকা আমি দিয়ে দিয়েছি। ট্রেন আবার গতি বাড়ালো। কুলি হাতে টিকিটটি ধরে দাঁড়িয়েছিল, যেন সেটি খুব দামি কোনো সম্পদ। ট্রেনের গতি বাড়ার সাথে সাথে জানলা দিয়ে ঠান্ডা হাওয়া ভেতরে আসতে লাগল। কুলি ছেলে রাহুল ধীরে ধীরে নিজের সিটে ফিরে এলো। টিকিটটি তখনও দুহাতে ধরা ছিল, যেন কোনো কবচ যা পড়ে গেলে সব শেষ হয়ে যাবে। সে বসল তো চোখ আবার জানলার দিকে চলে গেল, কিন্তু এবার বাইরের দৃশ্য দেখছিল না, নিজের ভেতনের জগৎ দেখছিল। প্রথমবার মনে হলো যে হয়তো মায়ের কাছে পৌঁছতে পারবে, হয়তো অপারেশন হয়ে যাবে, হয়তো সব ঠিক হয়ে যাবে। সে পকেটে হাত দিয়ে টিকিটটি খুব সাবধানে ভেতরে রাখল। হাত বের করার সময় আঙুলগুলো আবার সেই কাগজের সাথে ধাক্কা খেল। হাসপাতালের সেই কাগজটি বের করে সে আবার পড়ল। প্রতিটি শব্দ এখন আগের চেয়ে কম ভয়াবহ মনে হচ্ছিল, কারণ এখন একটি আশা ছিল, ছোট কিন্তু সত্যি। টিটি রিয়া নিজের সিটে ফিরে এলো। ডিউটির কাজ তখনও বাকি ছিল। সে চালান বই বন্ধ করে রেখে দিল। কিছুক্ষণ শুধু জানলার বাইরে তাকিয়ে রইল। মনে এক অদ্ভুত তোলপাড় ছিল। নিয়ম ভেঙেছে সে এত বছরে প্রথমবার, কিন্তু কোনো আফসোস ছিল না। শুধু একটি প্রশ্ন বারবার আসছিল, আমি কি ঠিক করেছি? তার মাথায় বাবার কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, মা, রেলওয়ের উর্দি পড়ার আগে মানুষ হতে হয়। রিয়া এক গভীর শ্বাস নিল, তারপর উঠল, জলের বোতল হাতে নিয়ে ধীরে ধীরে সেই কোচের দিকে এগিয়ে গেল যেখানে রাহুল বসেছিল। রাহুল তাকে আসতে দেখে সোজা হয়ে বসল, যেন কোনো বাচ্চা শিক্ষককে দেখে যেমন ভয় পায় আবার খুশিও হয়। রিয়া বোতলটি এগিয়ে দিয়ে বলল, জল খেয়ে নিন, দীর্ঘ যাত্রা। রাহুল দ্বিধাভরে বোতলটি নিল। আঙুলগুলো আবার হালকাভাবে ছোঁয়া পেল, মাত্র এক মুহূর্তের জন্য।
কিন্তু দুজনের কাছেই সেই মুহূর্ত অনেক কিছু বলে গেল। ধন্যবাদ ম্যাডাম, রাহুল খুব নিচু স্বরে বলল। রিয়া হালকা হেসে মাথা নাড়ল এবং ফিরে গেল, কিন্তু এবার তার হাঁটার মধ্যে আগের সেই ভারাক্রান্ত ভাব ছিল না, যেন মনের বোঝা নেমে গেছে। ট্রেন রাতের দিকে এগোচ্ছিল। বাইরে অন্ধকার গভীর হচ্ছিল। স্টেশনে মানুষ নামছিল, উঠছিল, কিন্তু রাহুল আর রিয়ার মধ্যে এখন এক অব্যক্ত নিস্তব্ধতা ছিল। না বেশি কথা, না নাম জিজ্ঞাসা, শুধু এক অনুভূতি যে সামনের মানুষটি আর অচেনা নেই। রাত তখন প্রায় 11টা। ট্রেন একটি বড় স্টেশনে থামল। অনেক মানুষ নামল। কিছুক্ষণ শোরগোল হওয়ার পর সব শান্ত হয়ে গেল। রাহুলের চোখ বুজে আসছিল। সে ক্লান্ত ছিল। সারা রাত বাসে জেগে এসেছিল, সারা দিন কেঁদেছিল, এখন ঘুম পাচ্ছিল, কিন্তু সে ঘুমাতে পারছিল না। বারবার টিকিটটি ছুঁয়ে দেখছিল আর মায়ের কথা মনে পড়ছিল। রিয়া নিজের সিটে বসেছিল। ডিউটি শেষ হয়ে গিয়েছিল, এখন সে শুধু একজন যাত্রী। সে নিজের ব্যাগ খুলল এবং ভেতর থেকে বিস্কুটের একটি ছোট প্যাকেট বের করল। সে উঠল এবং আবার রাহুলের কাছে গেল। এটা নিন, কিছু খেয়ে নিন, সকাল পর্যন্ত কিছু পাওয়া যাবে না। রাহুল অবাক হয়ে তাকিয়ে রইল। না ম্যাডাম, আমি... এখন ম্যাডাম বলবেন না, রিয়া হালকা স্বরে বলল। শুধু এটা নিন। রাহুল প্যাকেটটি নিল, চোখ আবার ভিজে এলো। আপনি এতটা... রিয়া কথা থামিয়ে দিয়ে বলল, খেয়ে নিন আর ঘুমিয়ে পড়ুন, হাসপাতালে পৌঁছতে এখনও সময় আছে। রাহুল মাথা নাড়ল, বিস্কুট খুলল এবং 1-2 টুকরো মুখে দিল। স্বাদ হেমন ছিল জানত না, শুধু জানত যে আজ প্রথমবার কেউ তার যত্ন নিল। রিয়া নিজের সিটে ফিরে গেল। সে ফোন বের করে তার মাকে মেসেজ করল, মা, আজ খুব ভালো কিছু হয়েছে। মায়ের রিপ্লাই সাথে সাথেই এলো, কি হয়েছে রে মা? রিয়া লিখল, একটি প্রাণ বাঁচিয়েছি। তারপর ফোন বন্ধ করে দিল। ট্রেন আবার চলতে শুরু করল। রাত গভীর হচ্ছিল। বেশিরভাগ যাত্রী ঘুমিয়ে পড়েছিল। রাহুলও শেষমেশ একটু ঝিমিয়ে নিল। টিকিট পকেটে ছিল, মায়ের রিপোর্ট ব্যাগে, আর মনে এক নতুন আশা। সকাল হলো। ট্রেন হাসপাতালের শহরের কাছাকাছি পৌঁছে যাচ্ছিল। রাহুলের চোখ খুলল। বাইরে রোদ উঠেছে। সে উঠল, মুখ ধুল, চুল ঠিক করল এবং ব্যাগ তুলে নিল। ট্রেন ধীর হলো। ঘোষণা হলো হাসপাতাল স্টেশন। রাহুল দরজার দিকে এগিয়ে গেল। রিয়াও উঠল। সে একটু দূর থেকে দেখছিল। রাহুল দরজার কাছে পৌঁছে পেছনে ফিরল। রিয়ার দিকে তাকালো, চোখ দিয়েই ধন্যবাদ জানালো। রিয়া শুধু মাথা নাড়ল। ট্রেন থামল। রাহুল নেমে গেল। প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রইল। ট্রেন আবার চলতে শুরু করল। রাহুল হাত জোড় করল এবং দূর থেকে রিয়াকে প্রণাম করল। রিয়া হালকাভাবে হাত নাড়ল। ট্রেন চলে গেল। রাহুল প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে হাসপাতালের দিকে দৌড়ালো। হাসপাতালে পৌঁছতে পৌঁছতে তার বুক ধকধক করছিল। ওয়ার্ডে পৌঁছালো। মা বিছানায় শুয়েছিলেন, চোখ বন্ধ, কিন্তু শ্বাস চলছিল। রাহুল ধীরে ধীরে হাত ধরল। মায়ের চোখ খুলল। রাহুল, এসে গেছিস? রাহুলের চোখ ভরে এলো। হ্যাঁ মা, এসে গেছি। সে কিছুই জানালো না, না বিনা টিকিটের কথা, না সারা রাতের ট্রেনের গল্প, না সেই মেয়েটির কথা যে কিছু না বলেই তার জীবনের দিশা বদলে দিয়েছিল। কিছু কথা শব্দের চেয়েও বড় হয়। ডাক্তার এলেন, অপারেশনের প্রস্তুতি শুরু হলো। রাহুল বাইরের করিডোরে অপেক্ষা করতে লাগল। ঘণ্টার পর ঘণ্টা কেটে গেল। তারপর সন্ধ্যায় ডাক্তার বললেন, অপারেশন সফল হয়েছে, এখন আর কোনো ভয় নেই। রাহুল প্রথমবার প্রাণ খুলে শ্বাস নিল। চোখের জল বেরিয়ে এলো, কিন্তু এবার খুশির। বেশ কয়েকদিন হাসপাতালে কাটল। রাহুল দিনে ছোটখাটো কাজ খুঁজত, কখনো লোডিং, কখনো কুলির কাজ। রাতে মায়ের কাছে বসে থাকত। ধীরে ধীরে মা সুস্থ হতে লাগলেন। একদিন মা জিজ্ঞেস করলেন, খোকা, এত দূর এলি কি করে? টাকা কোথায় পেলি? রাহুল হাসল। কেউ একজন সাহায্য করেছিল মা। মা আর কিছু জিজ্ঞেস করলেন না, শুধু ছেলের হাতের উপর হাত রাখলেন। কয়েক মাস পর মাকে নিয়ে গ্রামে ফিরল। সেই পুরনো জীবন, সেই মাটির রাস্তা, সেই ছোট বাড়ি। কিন্তু রাহুল এখন আর আগের মতো নেই। এখন সে প্রতিটি কাজে সততা খোঁজে, প্রতিটি সিদ্ধান্তে পরিষ্কার নিয়ত রাখে। একটি ছোট চাকরি পেল, তারপর আরেকটি। টাকা বেশি নয়, কিন্তু ঘুমটা শান্তির। আর মাঝে মাঝে রাতে সে সেই টিকিটটি বের করে দেখত। ছেঁড়া, দুমড়ানো, সেটা হাতে নিয়ে দেখত যেন কোনো পুরনো স্মৃতি। সময় কাটল। একদিন কাজের প্রয়োজনে তাকে আবার সেই পথেই যেতে হলো। এবার পকেটে টিকিট ছিল, পুরো বৈধ। ট্রেন সেই স্টেশনেই থামল। রাহুল নামল। প্ল্যাটফর্ম আগের মতোই ছিল, সেই বোর্ড, সেই সিঁড়ি, সেই ভিড়। আর সেই মেয়েটি, উর্দিতে হাতে ফাইল নিয়ে, সেই গম্ভীর চলন, সেই শান্ত নজর। রাহুল কিছুক্ষণের জন্য ওখানেই থেমে গেল। মেয়েটি টিকিট চেক করছিল। হঠাৎ নজর উঠল। তৎক্ষণাৎ চিনতে পারল না, কিন্তু চোখ দুটি আটকে গেল, যেন কোনো পুরনো স্মৃতি জেগে উঠেছে। রাহুল এগিয়ে গেল। নমস্তে।
রিয়া তাকে মন দিয়ে দেখল, তারপর চোখে এক হালকা চমক। আপনি? রাহুল হাসল। আমি সেই কুলি ছেলেটি। দুজনেই চুপ করে রইল। মাঝখানে প্ল্যাটফর্মে শোরগোল ছিল, কিন্তু তাদের জন্য সব যেন থমকে গিয়েছিল। মা কেমন আছেন? রিয়া জিজ্ঞেস করল। ভালো আছেন। আপনার কারণে? রিয়া কিছু বলল না, শুধু মাথা নাড়ল। ট্রেন ছেড়ে দিল, কিন্তু দুজনেই ওখানেই দাঁড়িয়ে রইল। সেদিন বেশি কথা হলো না, শুধু নাম জানা হলো, প্রথমবার, তারপর বিদায়। কিন্তু তারপর থেকে দেখা হতে লাগলো, কখনো সেই স্টেশনে, কখনো অন্য কোনো ট্রেনে। প্রতিবার কাজের কথা, জীবনের কথা। কোনো প্রতিশ্রুতি নেই, কোনো কসম নেই, শুধু এমন এক জায়গা যেখানে কিছু না বুঝিয়েও সব বুঝে নেওয়া যেত। সময় কাটতে থাকলো। রাহুল আর রিয়ার দেখা হওয়াগুলো এখন আর কাকতালীয় মনে হতো না, যেন রেল লাইনের মতো দুজনের জীবনও একে অপরের দিকে বাঁক নিচ্ছিল। কখনো রাহুল সেই পথে কাজের জন্য ট্রেনে উঠত, যখন রিয়া ডিউটিতে থাকত। কখনো রিয়ার ছুটি থাকত, আর সে সেই শহরে যেত যেখানে রাহুল এখন ছোটখাটো চাকরি করে মায়ের সাথে থাকত। কথা বাড়তে থাকলো। আগে শুধু মা কেমন আছে, ডিউটি কেমন চলছে পর্যন্ত সীমাবদ্ধ ছিল। তারপর ধীরে ধীরে জীবনের ছোট ছোট কথা উঠে আসতে লাগলো। রাহুল জানাতো, মা এখন ঠিক আছেন, বাড়িতে ছোট একটা বাগান করে দিয়েছি, রোজ বিকেলে জল দেন, বলেন এই গাছগুলো আমার জন্য অক্সিজেন। রিয়া হেসে বলতো, ভালো হয়েছে, আমার মাও একই কাজ করেন, শুধু তিনি ফুলের বদলে সবজি চাষ করেন। বলেন ফুল দেখতে ভালো, কিন্তু পেট ভরে না। দুজনেই হেসে উঠত। তারপর একদিন রিয়া ফোনে প্রথমবার বলল, রাহুল, কাল আমার ছুটি আছে, তোমার কাছে যদি সময় থাকে তবে দেখা করতে পারি। রাহুলের বুক জোরে ধকধক করে উঠল। হ্যাঁ, নিশ্চয়ই। কোথায়? সেই পুরনো স্টেশনে, প্ল্যাটফর্ম নম্বর 2, বিকেল 4টে। পরের দিন রাহুল ভালো জামাকাপড় পরল। কোনো নতুন শার্ট ছিল না, কিন্তু যা ছিল তা ভালো করে ইস্ত্রি করল। মা জিজ্ঞেস করলেন, কোথায় যাচ্ছিস খোকা? রাহুল হাসল, এক বিশেষ মানুষের সাথে দেখা করতে। মা কিছু বললেন না, শুধু আশীর্বাদ করলেন। বিকেল 4টে, প্ল্যাটফর্ম নম্বর 2-এ রিয়া আগেই পৌঁছে গিয়েছিল। আজ উর্দি ছিল না, সাধারণ সালোয়ার কামিজে, চুল খোলা। মুখটা আগের চেয়ে অনেক নরম লাগছিল। রাহুল তাকে দেখে থমকে গেল, যেন প্রথমবার দেখছে। রিয়া হেসে বলল, কতক্ষণ দাঁড়িয়ে আছো? এই তো মাত্র এলাম। দুজনে প্ল্যাটফর্মে হাঁটতে লাগলো। ট্রেন আসছিল, যাচ্ছিল, বাঁশি বাজছিল, কিন্তু তাদের জন্য ওসবই ব্যাকগ্রাউন্ড মিউজিক ছিল। রিয়া হঠাৎ বলল, রাহুল, আমি সেদিন যা করেছিলাম তা নিয়মের বিরুদ্ধে ছিল। আজও ভাবি যে ঠিক করেছিলাম না ভুল। রাহুল থামল, তার দিকে তাকিয়ে বলল, তুমি যদি নিয়ম পালন করতে তবে হয়তো আজ আমি এখানে দাঁড়িয়ে থাকতাম না, মা হয়তো বেঁচে থাকতেন না। রিয়া চুপ হয়ে গেল, তারপর বলল, আমি শুধু একটা টিকিট দিয়েছিলাম, কিন্তু তুমি সেই টিকিট দিয়ে পুরো জীবন বদলে দিয়েছ। রাহুল ধীরে ধীরে বলল, না রিয়া, তুমি শুধু টিকিট দাওনি, তুমি ভরসা দিয়েছিলে, সেই ভরসা আজও আমার সাথে আছে। সেই বিকেলে দুজনে প্রথমবার চা খেল। প্ল্যাটফর্মের চায়ের দোকানে 2 কাপ চা আর 1 প্লেট সিঙাড়া। কথা রাত পর্যন্ত চলল। তারপর মাস কেটে গেল। রাহুল বাড়িতে কথা বলল, পুরো গল্প শোনাল। মা শুনলেন, চোখ ভিজে এলো। উর্দি পড়া মেয়ে? হ্যাঁ মা। মা কয়েক মুহূর্ত চুপ থেকে বললেন, তাহলে খুব দায়িত্বশীল হবে, এমন মেয়ে ঘর সামলে নেবে। অন্যদিকে রিয়ার বাড়িতেও কথা হলো। বাবা জিজ্ঞেস করলেন, ছেলেটি কি করে? রিয়া বলল, সততার সাথে বাঁচে, কুলি থেকে শুরু করেছিল, আজ ছোট চাকরি করে, কিন্তু পরিশ্রম পরিষ্কার। বাবা চিন্তা প্রকাশ করলেন, মা, সততা দিয়ে তো আর ঘর চলে না, টাকাও তো দরকার। রিয়া শান্ত স্বরে বলল, বাবা, ও কম আয় করে, কিন্তু আমিও তো বেকার নই, আমি আমার স্যালারি দিয়ে ঘর চালাতে পারবো। কিন্তু জীবনে এমন এক সাথীই চাই যে আমাকে খুশি রাখবে, সম্মান দেবে, আর যাকে ভরসা করা যায়। টাকা তো আমরা দুজনে মিলে রোজগার করে নেব। বাবা চুপ রইলেন, তারপর বললেন, যদি তোর খুশি এতেই থাকে তবে তাই হোক। বিয়ের দিন এলো। কোনো বড় মণ্ডপ নেই, কোনো ঢোল কাসর নেই, শুধু ছোট এক পারিবারিক আয়োজন, কিছু ঘনিষ্ঠ আত্মীয় স্বজন, মায়ের চোখে গভীর শান্তি। রাহুল বরের সাজে ছিল, সাধারণ কুর্তা পায়জামা, কিন্তু টানটান ও পরিষ্কার। রিয়া কনে সেজেছিল, লাল জোর নয়, শুধু হালকা গোলাপি শাড়ি, শান্ত, ঠিক যেমনটি সে সবসময় ছিল। বিয়ে হলো। 7 পাকে ঘোরার সময় যখন রাহুল রিয়ার হাত ধরল, তখন ঠিক সেই হালকা স্পর্শটিই ছিল যা কখনো ট্রেনে জলের বোতল দেওয়ার সময় হয়েছিল। সব কিছু বদলে গিয়েছিল, কিন্তু সেই স্পর্শ একই রয়ে গিয়েছিল।